যে অবস্থা শুরু হয়েছে তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস নামে যে কোনো একটা মানুষ বাংলাদেশে ছিলেন, তিনি যে নোবেলের মতো একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন, যিনি বাংলাদেশের গত ১০০ বছরে বিভিন্ন সেক্টরে যারা সফল হয়েছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য টপ 10। আর যদি অর্থনৈতিক সেক্টর বলেন এবং গ্লোবালাইজেশন বলেন, তাহলে গত ৫০ বছরের মধ্যে তার মতো এরকম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি বাংলাদেশে কোনো ব্যক্তি পাননি। এটা হলো বাস্তবতা। ব্যক্তিগত জীবন অত্যন্ত স্মার্ট, দেখতে যথেষ্ট সুন্দর, অ্যাভারেজ বাঙালির মতো চেহারা হলেও তার দ্যুতি ব্যাপ্তি, মানে এখন তার বয়স ৮৮ বছর। এই সময়টিতে তিনি যে তারুণ্য ধরে রেখেছেন, তার কথার যে ধারাবাহিকতা, এবং তিনি এখনও যেভাবে ছুটোছুটি করতে পারেন বা করছেন, এটি আমরা তার চেয়ে প্রায় ২৫ বছর, আরও বেশি ২৮ বছরের ছোট হওয়ার সত্ত্বেও এই প্রাণশক্তি আমাদের মধ্যে নেই। তো সেই মানুষটি মাত্র ১৮ মাস রাজনীতির সংস্পর্শে এসে এতটা অপমানিত, এতটা অবদমিত, এতটা নিগ্রহ এবং যাকে বলা হয় এতটা পচে গলে গান্ধা হয়ে গেছেন, যার কারণে আমাদের এই সমাজে তাকে টিটকারি করা, তাকে একটা খোঁচা দেওয়া, তাকে আক্রমণ করা, তাকে গালাগালি করে একটু মনের ঝাল মেটানো, এটা বাংলাদেশের মানুষের সাধারণ একটা ফেনোমেনা হয়ে গেছে। সকালের নাস্তা যেমন অপরিহার্য, রাতের ঘুম যেভাবে অপরিহার্য, এভাবে বাংলার জমিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগাল করা এখন অনেকের একটা স্টাইলে পরিণত হয়েছে। মানুষ গালাগালি দিতেও পছন্দ করে, শুনতেও পছন্দ করে। তো এরকম ইন্টারনেট ঘিরে, সামাজিক মাধ্যম ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে সকল ট্রল হয়, গালাগালি হয়, তার মধ্যে এই যে আমি আজকে যে শিরোনাম, এরকম শিরোনামে একটা বক্তব্য দেখলাম যে সামবডি, তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপিতে যোগদান করছে। আমি নিশ্চিত তিনি সেটা ঠাট্টা করে বলেছেন। আর এটা নিয়ে আমি যে ভিডিও করছি, কন্টেন্ট তৈরি করছি, এটাকে আমি ঠাট্টা করে করছি প্রশ্নে আসে না, আমি সিরিয়াসলি করছি। কেন করছি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলব। প্রথমত, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে গুতুগুতি করা হচ্ছে, যেভাবে ধাক্কাধাক্কি করা হচ্ছে, তাতে করে সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত। আপনারা জানেন যে পশ্চিমা দুনিয়াগুলো, বিশেষ করে ধনতান্ত্রিক বিশ্ব, তারা টাকা ছাড়া কাউকে চেনেন না। আমেরিকার যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের একটা প্রধান বৈশিষ্ট্য হলো যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা আছে, যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আছে, এবং যতক্ষণ পর্যন্ত আপনি শরীর এবং মন দিয়ে আমেরিকার সেবা করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে মাথায় করে নাচবে। এক। ২ নম্বর হলো যে যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে ব্যবহার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে টাকা দেবে, পয়সা দেবে, কিন্তু কোনো অবস্থাতেই আপনাকে মাথায় তুলে নাচবে না। আর আপনার কোনো রকম আবদার আপনার তারা রাখবে না। তারা যাদেরকে রিক্রুট করে বাংলাদেশে বা অন্য যে কোনো দেশে, তাদেরকে তারা মনে করে কৃতদাস। কৃতদাসের কাজই হলো মালিকের যাকে বলা হয় তাবেদারি করা। কৃতদাসের কাজই হলো মানুষের মালিকের আনুগত্য করা, মালিকের হুকুম তামিল করা। কিন্তু কৃতদাস মালিকের কাছে কিছু চাইবে, এটা মহাকালের ইতিহাসে কোনো মালিক এটা কখনো গ্রাহ্য করেনি, সহ্য করেনি। একইভাবে আমেরিকা বাংলাদেশের তাদের যত এজেন্ট, সেটা এফবিআই এজেন্ট হোক, সিআইএ এজেন্ট হোক, পেন্টাগনের এজেন্ট হোক, তাদের স্টেট ডিপার্টমেন্টের এজেন্ট হোক, কিংবা কোনো লবিস্ট ফার্মের এজেন্ট হোক, এনি অফ দ্য এজেন্ট, তাদের প্রয়োজনে তারা এজেন্টকে ঘোরায়। কিন্তু এজেন্ট যদি কখনো তাদের কাছে কোনো কিছু চায়, মুহূর্তের মধ্যে তারা সেই এজেন্টটাকে মাইনাসের খাতায় ফেলে দেয়। যেহেতু রাজনীতির সঙ্গে, সংবাদপত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে আছি,
এই বাংলাদেশে কারা ভারতের এজেন্ট, কারা রয়ের এজেন্ট, সিআইএর এজেন্ট, কাউকে কাউকে দেখার সুযোগ হয়েছে সে 80-র দশক থেকে। সাম্প্রতিক সময় যেমন একজন লোক, শেখ হাসিনার জামানাতেই একজন লোক হঠাৎ করে তিনি নিজেকে আমেরিকার এজেন্ট, আমেরিকার দালাল, সিআইএর এজেন্ট এগুলো প্রকাশ্যে বলার তিনি যাকে বলা হয় মনে করতেন যে এটা বললে বোধহয় তার সম্মান বাড়বে। বউ বাচ্চা নিয়ে আমেরিকান ক্লাবে গিয়ে আড্ডা মারা, রাষ্ট্রদূতদের সাথে ছবি তোলা আর সেই কথা বিভিন্ন জায়গায় প্রচার করা, এটা তার একটা রোগে পরিণত হলো। আমি যেহেতু ঘনিষ্ঠ ছিলেন আমি তাকে বুঝেই বললাম যে ভাই এটার পরিণাম ভালো হবে না, ওরা আপনাকে ব্যবহার করছে এবং তারা আপনাকে জাস্ট লাইক চাকর হিসেবে মনে করছে। আপনি যদি পারেন তাহলে যে কোনো একটা সুপারিশ করে দেখেন তো সেই কাজটা সে পারে কিনা। তো তিনি বেশ কনফিডেন্ট নিয়ে বললেন যে আপনি বলেন কি করতে হবে, ওরা আমার সব কথা শুনবে, এই ডোনাল্ড লো, অমুক লো, ইত্যাদি ইত্যাদি আমার সঙ্গে চলে। তো আমি তাকে ছোট্ট একটা জিনিস বললাম যে দেখেন তো এটা পারেন কিনা। আমি জানি যে এটা হবে না, তো সেটা সে আর পারেনি, বলছে বা বলেনি, হয়তো বলেছে, কিন্তু ওই ঘটনার পর অর্থাৎ যেই মুহূর্তে সেটা বলেছে সেই ঘটনার পরে একইভাবে আমেরিকা তাকে ব্ল্যাকলিস্ট করে ফেলেছে, সে আমেরিকার খাতায় আর নেই। এখনো লোকজন তাকে অনেকে ভাবে আমেরিকার সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু আমেরিকার কোনো দপ্তরের সাথে তার কোনো ভালো সম্পর্ক নেই, যোগাযোগটা পর্যন্ত নেই। এই গেল এক। আর এক লোক এরকম ভারতের দালাল ছিল দীর্ঘদিন। তো ভারতের দালাল ছিল, কিন্তু সেই ভারতের কাছ থেকে টাকা নিয়ে সে কিছু কাজকর্ম করার চেষ্টা করেছে, কিন্তু ভারত যখন বুঝতে পেরেছে যে এই টাকা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে ব্যবহার না করে সে একটা অ্যাপার্টমেন্ট কিনেছে বা একটা জমি কিনেছে, এরকম একটা কথাবার্তা। দেখা গেল ভারত তার ভিসা বন্ধ করে দিয়েছে, তার জীবন নিয়ে টানাটানি। এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার ব্যাংক অ্যাকাউন্ট তলব, তাকে ডিবি অফিস, এসবি অফিস থেকে শুরু করে যে টানা হেঁচড়া করে তার লোকজনকে যা কিছু করে তার জীবন তছনছ করে দিচ্ছে। কিন্তু সে এখনো বলে বেড়াচ্ছে ভারতের সাথে তার খুব ভালো সম্পর্ক, আর এই ভয়ে অনেক লোক তাকে তাদের দালাল বা এজেন্ট হিসেবে নিয়োগ করছে। তো এই হলো আমাদের দেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে বিভিন্ন যে লোকজন, তাদের কর্মকাণ্ড। তো এইভাবে আমেরিকা বলেন, ভারত বলেন, অন্যান্য যারা বলেন, তারা তাদের এজেন্ট নিয়োগ করে, তারা তাদের লোকজন নিয়োগ করে, তারপর আবার সময় মতো তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। তো সেক্ষেত্রে আমেরিকার যারা এই রেজিম চেঞ্জের এজেন্ট ছিলেন শেখ হাসিনার জামানাতে, আমেরিকা তাদেরকে ফেলে দিয়েছে। কোনো অবস্থাতেই আমেরিকা কাউকে ওন করে না, যেটা চীন করে, যেটা রাশিয়া করে। আমি সিঙ্গাপুরের প্রয়াত প্রেসিডেন্ট লি কুয়ানের একটি বক্তব্য শুনছিলাম যে চীনের সঙ্গে তাদের একটা সম্পর্ক হলো, চীন যখন যেটা বলে প্রথমত অনেকক্ষণ শোনে আর চিন্তা ভাবনা করে বলে। যেমন তিনি দেং জিয়াওপিং তার সঙ্গে লি কুয়ানের একটা বৈঠক হলো সিঙ্গাপুরে। তো তিনি তাকে বললেন, দেং জিয়াওপিং বললেন যে তোমাকে আমার খুব ভালো লেগেছে, তো তুমি বেজিংয়ে আসো, তোমার সঙ্গে আমার আবার দেখা হোক। তো লি কুয়ান বললেন যে দেখা করব, তুমি তোমাদের দেশ যখন উন্নত হবে তখন যাব। তো উনি বললেন যে সে তো অনেক বছর লাগবে, ওই সময়টাতে আমি বেঁচে থাকবো কিনা জানি না, তুমি থাকবা কিনা তাও জানি না, তো আসো। তো বোঝার চেষ্টা করেন যে দেং জিয়াওপিং এর তার যে ভিশন কোন পর্যায়ে ছিল। তিনি এই কথাটা বলেছেন 80-র দশকের একেবারে শুরুতে, 81-82 সনে। কিন্তু 96-97 সনে মানে চীন যে পর্যায়ে চলে গেছে, তো ওটা দেং জানতেন, কিন্তু তিনি সেটা বলেননি। দ্বিতীয়ত তার কাছে একটা বিষয় তিনি জানতে চাইলেন, বলতে চাইলেন। যেমন মালয়েশিয়াতে যারা কমিউনিস্ট করতো, তো তাদেরকে অস্ত্র দিত, সিঙ্গাপুরের সরকারকে হটানোর জন্য চীন দিত। তো এটা নিয়ে প্রশ্ন করা হলো
যে তোমাদের তো রাষ্ট্রীয় পলিসি হলো যে কমিউনিজম এমন একটা ব্যাপার, তারা অন্য দেশের ইন্টারনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। তো তুমি সিঙ্গাপুরের রেজিম চেঞ্জ করার জন্য মালয়েশিয়ান কমিউনিস্ট পার্টিকে টাকা দিচ্ছ কেন, অস্ত্র দিচ্ছ কেন? তো দেং বললেন যে আমি তো এই বিষয়টা জানি না, আমি খুব দ্রুত জেনে ব্যবস্থা নিয়ে তারপর তোমাকে জানাবো। ঠিক এর 18 মাস পরে দেং জিয়াওপিং তাকে বললেন যে তুমি যে অভিযোগ করেছিলে সেটা আমি তদন্ত করেছি, তদন্ত করার পর সত্যতা পেয়েছি, তারপরে সেটা বন্ধ করেছি। নাও ইউ আর সেভ। আমি যেটা পেরেছি এখন আমি তোমাকে এটা বললাম। তো এটা হলো চীনা জাতির কমিটমেন্ট, কথা বলার ধরন, কাজ করার ধরন। এবং তারা তাদের যে রাজনীতির এবং সভ্যতার 5000 ইয়ার্স অফ সিভিলাইজেশন, এটা তারা স্মরণ করে। এবং এখনও চীনের যারা লোকজন, আপনি দেখবেন সেই ইউনানি চিকিৎসা, সেই শিওয়ানটি, সেই কনফুসিয়াস, সেই তাওইজম, এই জিনিসগুলো নিয়ে তারা আছে। তারা আধুনিক চিন্তা করে না, সব পুরনো চিন্তা ধ্যান ধারণা এটা করেই তারা আজকের এই জায়গাতে আসে, দে আর প্রাউড অফ ইট। কিন্তু আমেরিকা হলো জাস্ট আজকের দিনের কথা চিন্তা করবে, নট ইয়েস্টারডে, ইভেন নট ফর টুমরো। আগামীর কথা চিন্তা তারা করে না, গতকালের চিন্তা করে না, আজকের এই বাস্তবতায় ফলে তাদের বন্ধু বানাতে দেরি লাগে না, শত্রু বানাতে দেরি লাগে না। এই জন্য তারা ঘাটাঘাট করে কেটে ফেলে। এবং আপনি তো 100 বছরে আমেরিকার ইতিহাস দেখেন, 100 বছর না, ঠিক 90 বছরে আমেরিকার ইতিহাস দেখেন, প্রথম মহাযুদ্ধ থেকে আজ পর্যন্ত একটি সিঙ্গেল সম্পর্ক তারা রাখতে পারেনি। তো সেই অর্থে বাংলাদেশে যারা আছে তারা আমেরিকার এজেন্ট হয়ে যারা কাজ করেছিল, রেজিম চেঞ্জ করেছিল, শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, তাদের মধ্যে যদি ইউনূস সাহেব থাকেন, আই ডোন্ট নো, আল্লাহ জানেন, তাহলে তিনি খরচের খাতায় পড়ে গেছেন। কিন্তু ইউনূস তো ধনী ব্যক্তি, তার অনেক টাকা, সারা দুনিয়াতে তার টাকা আছে, বাংলাদেশে তার অনেক টাকা, আপনি আমি সেটা কল্পনাও করতে পারি না। ফলে তার টাকা, তার বুদ্ধি, তার কানেক্টিভিটি, এর কোনো কিছু নিয়ে সে বসে থাকবে না। সে জানে যে আমি যদি দুর্বল হই, অসহায় হই, তাহলে আমাকে শেষ করে দেবে, পাড়িয়ে মেরে ফেলবে। এবং যেহেতু তার ইউরোপে যাওয়ার কোনো সুযোগ নেই, আমেরিকাতে ফিরে যাওয়ার সুযোগ নেই, সে দ্বিতীয়বার তাবেদার হচ্ছে না, এর কারণ হলো আমেরিকা তাকে সেই সুযোগ দেবে না। আর আমরা বাংলাদেশে তাকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছি, তাকে আক্রমণের মুখে ফেলে দিচ্ছি, তাকে আহত করার চেষ্টা করছি মানসিকভাবে, এবং তাকে ভয় দেখাচ্ছি, মবের ভয় দেখাচ্ছি, সেক্ষেত্রে হি নিডস প্রোটেকশন। আর সেই প্রোটেকশনটা হলো রাষ্ট্রপতির মতো একটি সুরক্ষিত পদ, বঙ্গভবনের মতো একটি সুরক্ষিত আবাসগৃহ, এবং মাথার উপর বিএনপির মতো একটা বড় দলের ছাদ। সেটা তিনি আশা করতে পারেন এবং সেটা তিনি চেষ্টা করছেন। আর সেই কাজে যদি তিনি ব্যাহত হন, ব্যর্থ হন, আর তার বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? শেখ হাসিনা কি আওয়ামী লীগের সভানেত্রী থাকবেন, নাকি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠিত হবে? শেখ পরিবারের মধ্যে কি নেতৃত্ব থাকবে, নাকি শেখ পরিবারের বাইরে এই নেতৃত্বে কেউ আসবে? দলের যে সকল নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন ভারতে কিংবা বাংলাদেশের জেলখানাতে, আগামীর যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি তাদের হাতে থাকবে, নাকি নতুন একটা নেতৃত্ব আসবে? এর বাইরে ভারত কি আওয়ামী লীগকে শেষ পর্যন্ত ওন করবে? ভারত কি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে, নাকি আওয়ামী লীগ একেবারে আদিকালের যে মুসলিম লীগ সেগুলোর মতো বিলীন হয়ে যাবে? দ্বিতীয়ত, বর্তমান সরকার সে কি আওয়ামী লীগের ব্যাপারে নরম হবে, নাকি সরকার এখন যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ওই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে অবিচল থাকবে? এবং বাংলাদেশে আমিদের বা আমি এবং মামু, এই মামুদের যে রাজনীতি, যে কথাগুলো এখন জনপ্রিয় হয়ে গেছে, আমি এবং মামু, এই আমি এবং মামুর রাজনীতি চলতে থাকবে যতদিন না পর্যন্ত আর একটা গণ অভ্যুত্থান না হয়, যতদিন পর্যন্ত মানুষজন তাড়িয়ে না দেয়, যতদিন পর্যন্ত তারা ব্যর্থ না হয়। আসলে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো
চায়ের টেবিলে, পর্দার আড়ালে, সামনে, এবং যেখানে সুযোগ আছে টেলিভিশনের টক শো, যেটা এই মুহূর্তে যেটিকে বলা হয় পাবলিক পার্লামেন্ট, সেই পাবলিক পার্লামেন্টে কিন্তু আলোচিত হচ্ছে। জাতীয় সংসদে অনেক বিষয় আলোচনা হচ্ছে না, করা যাচ্ছে না বা হবে না, কিন্তু আমাদের যে সামাজিক মাধ্যমগুলো এখন এটা বলতে গেলে পাবলিক পার্লামেন্টে রূপান্তরিত হয়েছে। টেলিভিশনগুলো এখন আংশিক হলেও, সব টেলিভিশন সব বক্তব্য প্রচার করতে পারে না, সব বক্তাকে আনতে পারে না, কিন্তু মোরালেস এখনো টেলিভিশন টক শোতে যে আলোচনাগুলো হচ্ছে সেই কোনো আলোচনাতেই রাজনীতি নামক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টিতে আওয়ামী লীগকেও বাদ দেওয়া যাচ্ছে না, শেখ হাসিনাকেও বাদ দেওয়া যাচ্ছে না। এই হলো বাস্তবতা। এখন আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির জটিলতাগুলো কি শুরু হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ জনাব ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি অতি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে। তিনি এখানে খুব গুরুতর একটি অশনি সংকেতের কথা বলেছেন। সেটা হলো এই যে ঢাকা বারের নির্বাচন হলো, অত্যন্ত সেন্সিটিভ। ঢাকা বারের নির্বাচন হলো, তারপর এরপর সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হলো। তো ঢাকা বারের নির্বাচনটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বার কাউন্সিল। প্রায় 35,000-এর মতো এখানে এনলিস্টেড আইনজীবী রয়েছেন। এই বার কাউন্সিলের যে গণতান্ত্রিক রীতিনীতি, এটা পুরো ঢাকার শহরকে ডমিনেট করে, বিচার ব্যবস্থাকে ডমিনেট করে, এবং একটা সরকার এবং একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক মন মানসিকতা এখান থেকে শুরু হয়। আওয়ামী লীগ জামানাতে যা কিছু মন্দ, এটা কিন্তু একেবারে শুরু হয়েছে বার কাউন্সিল নির্বাচন থেকেই, চূড়ান্তভাবে তার পতনের। এবং সর্বশেষ যে নির্বাচনটি হলো সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে, যে নির্বাচনে ন্যাক্কারজনকভাবে বিএনপির প্রার্থীদেরকে ব্যারিস্টার কাজল, এখন যিনি রুহুল কুদ্দুস কাজল, তিনি ঠকে গেলেন। ওখানে সেই যে জুথি ভাবির কাণ্ড, তারপর শেষে ভোট র্যাগিং করে আওয়ামীপন্থী যারা লোকজন রয়েছেন তারা যেভাবে বিজয় ছিনিয়ে নিল, সেদিন থেকে কিন্তু আওয়ামী লীগের পতন অনিবার্য হয়ে পড়েছিল, যেটা আওয়ামী লীগের দরকার ছিল না। ঠিক সেম কাজটি এখন এই জমানাতে হলো, যেটা ফজলুর রহমান যেহেতু অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, তিনি বিষয়টা চমৎকারভাবে বুঝিয়েছেন। তিনি বললেন যে এই যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে মাত্র 30% ভোটার অংশগ্রহণ করেছে। যেহেতু এখানে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে অ্যালাউ করা হয়নি ভোটে দাঁড়ানোর জন্য, ফলে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে যে নির্বাচন বর্জন করেছে, সেই বর্জনে 70% লোক ভোট কেন্দ্রে আসেনি, ভোট দেয়নি। তাহলে ভোট দিল কারা? 30% লোক ভোট দিল। এই 30%-এর প্রধান প্রতিদ্বন্দ্বীকে জামাত এবং বিএনপি। এখানে জয়লাভ করলো বিএনপি, আর রানিং মেট প্রতিযোগিতা হলো জামাত। আগামীতে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ থাকবে না, জামাত ক্ষমতায় আসবে, বিএনপি ফেল করবে। এটা ঢাকা বারের। একইভাবে জাতীয় রাজনীতিতেও ঠিক সেম দৃশ্যটা ফুটে উঠেছে। বিএনপি রানিং মেট এখন জামাত, আর জামাতের রানিং মেট এখন এনসিপি। এখন আমাদের দেশের যে যদি এই সরকার পূর্ণ মেয়াদে কাজ করতে পারে, এদেশের ট্র্যাডিশন অনুযায়ী যদি ভোট হয়, যদি ইঞ্জিনিয়ারিং না হয়, যদি জোরাজুরি না হয়, যদি একটা 15ই ফেব্রুয়ারি সেই যে নির্বাচন না হয়, একটা মাগুরার নির্বাচন না হয়, 2014, 18, 24 এই কলঙ্কজনক নির্বাচন না হয়, তাহলে আমাদের দেশের ভোটাররা ইন জেনারেল ক্ষমতাসীনদেরকে ভোট না দিয়ে বিরোধীদেরকে ভোট দেয়। ফলে 5 বছর পরে যদি একটা নির্বাচন হয়, আওয়ামী লীগ বিহীন নির্বাচন, সেখানে জামাতের ক্ষমতা গ্রহণ করা বা ক্ষমতায় যাওয়া শতভাগ নিশ্চিত। 2 নম্বর হলো যে জামাত কি 5 বছর অপেক্ষা করবে? কোনো অবস্থাতেই না। জামাত চাইবে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপরিহার্য হওয়ার আগেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে। জামাত চাইবে বিএনপি কোনো কিছু বুঝে ওঠার আগেই যেন ক্ষমতার মসনদে জামাত বসে যেতে পারে, তারপরে যা হবে হবে। জামাত চাইবে তাদের এলাই যারা আছে, তাদের যে সকল
সংগঠন আছে, গুপ্ত সংগঠন আছে, তাদের যে সকল প্ল্যান এ বি সি ডি আছে, তাদের যে সকল যাকে বলা হয় যে নেতৃত্বের যে স্তরগুলো রয়েছে, যেগুলোকে তারা 3 থেকে 4টি স্তরে গুপ্ত রেখেছে। এই গুপ্ত লোকজন মন্ত্রণালয়ে আছে, বিচারালয়ে আছে, পুলিশে আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগে আছে, এখন যে শেখ হাসিনা যে দিল্লিতে থাকেন তার আশেপাশেও আছে। কাজেই তাদের কাছে যে টাটকা যে খবরগুলো আসে, সেই খবরগুলো হলো যে বিএনপি যদি অনুভব করে আওয়ামী লীগের দরকার, তাহলে জামাত নেই। আর আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপির সঙ্গে তার সমঝোতা করা দরকার, তাহলে জামাত থাকে না। কাজে এই দুয়ের মাঝামাঝি যে সময়, সে সময়টা খুব অল্প, নট মোর দ্যান 6 মান্থ, অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন। এই আগামী ডিসেম্বরের মধ্যে জামাত যা কিছু করতে চায় বিএনপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তাকে সেটা করতে হবে। আর যদি সেটা তারা করতে না পারে, তাহলে দুটো জিনিস আছে, অর্থাৎ আওয়ামী লীগ ঢুকে পড়লে সরকার আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, জামাতের কোনো নামগন্ধ পাবে না, জামাত বিএনপির মার খাবে, আওয়ামী লীগের মার খাবে, এনসিপিকে তো খুঁজেই পাওয়া যাবে না। এই গেল একটা। 2 নম্বর হলো জামাত এবং বিএনপি তারা একত্র হয়ে থাকবে, মানে একেবারে যাকে বলা হয় এমন, মানে আমি এবং মামু দুজনে গলাগলি ধরে এমনভাবে আছি যে তৃতীয় কোনো শক্তি এখানে না গলাতে সাহস পাবে না। সেই অবস্থাতে যেটা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে বিএনপি তার সমস্ত ক্ষমতা একেবারে কুক্ষিগত এবং পাকাপোক্ত করে ফেলবে। মানে এখন তো আসলে জামাতের অনেকগুলো মুখোশ উন্মোচিত হয়ে গেছে, যেগুলো গুপ্ত আছে সেগুলো থাকুক, যেগুলো উন্মোচিত হয়ে গেছে এদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে ক্ষমতাচ্যুত করা, নিউট্রালাইজ করা, এটা করবে বিএনপির, মানে 2027 সনের জানুয়ারি থেকে। এই সময়টার মধ্যে তারা নিজেকে পাকাপোক্ত করে ফেলবে। এর কারণ হলো জুন জুলাই আগস্ট, এই 3 মাস ক্রিটিক্যাল টাইম, কোনো নড়াচড়া তারা করবে না। সেপ্টেম্বর অক্টোবর মাসে তারা স্ট্যাবল থাকার চেষ্টা করবে, একটু নড়াচড়া করবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে থাকবে। তখন গৃহপালিত বিরোধী দল কত প্রকার, কি কি গৃহপালিত বিরোধী দল কাহাকে বলে, তাবেদার কাহাকে বলে, কিভাবে বিরোধী দলকে দিয়ে পা চাটাতে হয়, কিভাবে বিরোধী দলকে দিয়ে জুতো পরিষ্কার করতে হয়, এটা বাংলার মানুষ দেখতে পাবে 2027 সনের যাকে বলা হয় জানুয়ারি মাস থেকে। আর এই ক্ষুদ্র বিষয়টি বা এই সাধারণ বিষয়টি আমি আলোচনা করছি, আমার মতো মানুষ এটা বুঝতে পারছে। কাজে জামাতের যেগুলো ইন্টেলেকচুয়াল আছেন, তারা এই জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারছেন। তো বুঝতে পারার কারণে কি করছেন, যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমরা কি এই সারাটা জীবন এভাবে জাতীয় পার্টি হয়ে থাকব, এভাবে জাসদ হয়ে থাকব, এভাবে আসমা আব্দুর রব হব, এভাবে হোসেন মোহাম্মদ এরশাদ বা রওশন এরশাদ হয়ে কি আমাদের ধীরে 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 কবরের দিকে যেতে হবে, নাকি আমরা একটা শক্তিশালী বিরোধী দল হব, বিরোধী দল থেকে আমরা সরকারে যাব, এবং সরকারে যাওয়ার জন্য ম্যাটিকুলাস ডিজাইন, দেশি বিদেশি সাহায্য, যা কিছু দরকার সব আমরা করব। আর সেই কাজ করার জন্য যে একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমটা হলো ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের পরে সব কিছু সেটেল হয়ে যাবে। আওয়ামী লীগের আসা না আসা, জামাতের শক্তিশালী বিরোধী দল হওয়া না হওয়া, জামাত আগামীকালে বা আগামী দিনে ক্ষমতা আসবে কি আসবে না, বিএনপি আগামী দিনগুলোতে ক্ষমতায় থাকবে কি থাকবে না, দ্বিতীয়বার ক্ষমতায় আসবে কি আসবে না, তারেক রহমান সাহেব, তারপরে জুবাইদুর রহমান, তারপর জাইমা রহমান, এই যেটা ডাইনেস্টি, ক্ষমতার যে পাইপলাইন, সেই পাইপলাইনটা বহাল থাকবে কি থাকবে না, এই পুরো জিনিসগুলো উইদিন জাস্ট ডিসেম্বরের মধ্যে এটি সেটেলড হয়ে যাবে। আর এটা দৃশ্যমান হয়ে যাবে জুন জুলাই আগস্টের মধ্যে। কাজেই এই যে আওয়ামী লীগ অপরিহার্যতা আসবে কি আসবে না, এটাও কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন তারা জানে যে ডিসেম্বরের মধ্যে এই জিনিসগুলো
তাদের অবস্থান জানান দিতে হবে, তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে হবে, তাদেরকে রাজনীতিতে অপরিহার্য করতে তারা যে আছে এটা ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ দে ক্যানট ডু যেটা মহেন্দ্র রাজাপাকসেরা পেরেছেন। উইদিন 6 মান্থের মধ্যে তারা কাম ব্যাক করেছে। এবং মহেন্দ্র রাজাপাকসে সেটা হলো সে দেশের বাইরে যায়নি, সে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, ফলে তার খুব দ্রুত ফিরে আসা সহজ ছিল, যেটা শেখ হাসিনার পক্ষে সম্ভব নয়। সে যদি বাংলাদেশে থাকতো, শিরিন শারমিন চৌধুরীর মতো থাকতো, সেটা আলাদা রকম হতো। সে যদি গোপালগঞ্জে থাকতো আলাদা হতো। কিন্তু এইভাবে বিদেশে অন এক্সাইল, বিদেশে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসা, এটা তারেক রহমানের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে ঠিক এইরকম অলৌকিক কিছু ঘটনা ঘটা লাগবে। অর্থাৎ তারেক রহমান সাহেবের কাছে গিয়ে যে শক্তিগুলো তাকে তার পায়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, তার পায়ের কাছে গিয়ে ট্রফি দিয়ে আসে, তাকে গিয়ে বলেছে আব্বা হুজুর আপনি আসেন, আপনি সেই দেশ আর কেউ বাঁচাতে পারবে না। এইরকম শেখ হাসিনার ক্ষেত্রে এরকম ঘটনা না ঘটলে বিদেশ থেকে সাধারণত এক্সাইল হয় না। অন্যদিকে যে আমাদের পাক ভারত উপমহাদেশের সে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে যদি এই যে এখন ইরানের সাথে চীনের যে যোগাযোগ, ইরানের সঙ্গে আমেরিকার যে বৈরিক সম্পর্ক, এটার যে শান্তিপূর্ণ সমাধান, সেই সমাধানে আমেরিকা যদি সম্মানহানি ঘটে, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। ইরানের সাথে তার যে কোনো মূল্যে একটা সুসম্পর্ক রাখতে হবে। এমনকি যদি এই যুদ্ধের ক্ষয় খরচা বাবদ $100 বিলিয়ন গোপনে হোক প্রকাশ্য হোক দিয়ে হলেও আমেরিকাকে দেখাতে হবে যে ইরানের সাথে তার একটা সম্পর্ক হয়ে আছে। আদারওয়াইজ আমাদের এই সাবকন্টিনেন্টে আমেরিকার কোনো কর্তৃত্ব থাকবে না, আর আমেরিকার কর্তৃত্ব না থাকলে ভারতের কর্তৃত্ব থাকবে না, এবং এখানে চীন এবং পাকিস্তান অপরিহার্য হয়ে পড়ে। কাজেই প্রত্যেকটা জিনিস আপনি দেখেন অ্যাট দ্য এজ, মানে একেবারে শেষ প্রান্তে এসে, সুড়ঙ্গের শেষ প্রান্তে গিয়ে যেভাবে টলটল করছে, কচুর পাতার পানির মতো একেবারে পড়ে যাবে। পড়ে যাওয়ার আগে যেভাবে মানে ওই জলটা কাঁপতে থাকে কচু পাতার উপরে, ওইভাবে পাক ভারতের রাজনীতি, ওইভাবে ভারত আমেরিকার রাজনীতি, ওইভাবে আমেরিকা পাকিস্তানের রাজনীতি, ওইভাবে বাংলাদেশ চীন পাকিস্তানের রাজনীতি, সব ঘুরপাক খাচ্ছে। আওয়ামী লীগ বিএনপি জামাতের রাজনীতি একইভাবে ঘুরপাক খাচ্ছে। যখন এভাবে ঘূর্ণিপাক খায় তখন অনেক কিছু হারিয়ে যায়। আগামীতে যে সমীকরণ আসবে, রাজনীতির সমীকরণ 2027 সনে জানুয়ারি মাসে, আপনি দেখবেন এখন যাদেরকে দেখছেন তাদের অনেককে দেখবেন না, আর যা আপনি কল্পনা করতে পারছেন না তাদের অনেককে আপনি দৃশ্যপটে দেখবেন। এটাই হলো যখন একটা ঘূর্ণিপাক হয়, সেই ঘূর্ণিপাকের আপনি যখন স্ট্রেট ওয়েতে চলতে থাকেন, সেটা এক ধরনের আপনার গন্তব্য নির্ধারণ করে দেয়। কিন্তু আপনি যখন চারিদিকে ঘুরতে থাকেন, রাধা চক্করে ঘুরতে থাকেন, ইউ ডোন্ট নো জুয়ার কোটে যে মানুষ যেভাবে আপনার ঘুরতে থাকে, কোথায় গিয়ে যে থামবে, কি পাবেন আপনি, ইউ ডোন্ট নো। ঠিক এইভাবে এখন বাংলাদেশের যে রাজনীতিটি, পুরো রাজনীতিটা গ্লোবালের পার্সপেক্টিভে, আঞ্চলিক পার্সপেক্টিভে এবং বাংলাদেশের পার্সপেক্টিভে রীতিমতো একটা জুয়ার কোর্টে পরিণত হয়েছে।